ঠিক আছে? আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে থার্মোডায়নামিক্স ক্লাসে স্বাগতম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্স। আমাদের যে টপিকটা আছে, আমাদের এই বইটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল এবং পাওয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আমাদের এই বইতে অনেকগুলো টপিকস আছে, তার মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অধ্যায় 6 এবং অধ্যায় 10। আজকে আমি তোমাদের অধ্যায় 6 এবং অধ্যায় 10-এর যাবতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলো ক্লিয়ার করাবো ইনশাআল্লাহ। তা চলো আমরা আজকে অধ্যায় 6-তে দেখি যে আমাদের অধ্যায় 6-এ কি আছে। আমাদের অধ্যায় 6 যে টপিকটা আছে সেখানে প্রসেস মূলত আছে। তা আমরা সবাই জানি যে প্রসেস 6 ধরনের। আমাদের এই 6 ধরনের প্রসেস সম্পর্কে আমাদের একটা সম্যক জ্ঞান রাখা প্রয়োজন। তা আমরা চলো আগে প্রসেসগুলো স্টার্ট করে নেই। আমাদের 6টা প্রসেসের মধ্যে 1 নাম্বার প্রসেস হলো সময়আয়তন প্রসেস, 2 নাম্বার প্রসেস হলো সমচাপ প্রসেস, 3 নাম্বার প্রসেস হলো আমাদের আইসোথার্মাল বা স্থির তাপমাত্রা প্রসেস, আর 4 নাম্বার প্রসেস হলো রুদ্ধতাপীয় প্রসেস। তা আমরা চলো প্রত্যেকটা প্রসেস ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করতেছি। আমাদের আমাদের যে আমাদের যে প্রসেসগুলো আছে তার মধ্যে আমাদের প্রথম প্রসেসটা হলো আমাদের সময়আয়তন প্রসেস। তা আমি আগে প্রথমে প্রসেসগুলোর নাম লিখতেছি। আচ্ছা, আচ্ছা, দেখো আমাদের টোটাল প্রসেস হলো 6টা প্রসেস। তার মধ্যে 1 নাম্বার প্রসেস হলো সম আয়তন প্রসেস। তো আমি এখানে লিখলাম যে সম আয়তন প্রসেস। 2 নাম্বার হলো সমচাপ প্রসেস, আমি লিখলাম যে সমচাপ সমচাপ। 4 নাম্বার হলো 3 নাম্বার হলো আইসোথার্মাল 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 অথবা স্থির তাপমাত্রা অথবা স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রা। আচ্ছা, আমাদের 4 নাম্বার প্রসেসটা হলো রুদ্ধতাপীয় প্রসেস। রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রসেস অথবা এডিয়াবেটিক প্রসেস। আর আমাদের এইগুলো প্রসেস ছিল সম আয়তন প্রসেস, সম আয়তন, আর এটা ছিল সমচাপ। আচ্ছা, সম আয়তন কি ছিল বলো তো? সম আয়তন মানে হলো কনস্ট্যান্ট ভলিউম, আর সমচাপ মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, আমাদের এই 4টা প্রসেস সম্পর্কে একটা সম্যক জ্ঞান রাখা দরকার। তা আমরা চলো আমাদের প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো যে সম আয়তন প্রসেসটা কি। তাহলে সম আয়তন প্রসেস আমি লিখলাম যে সম আয়তন প্রসেস। তাহলে সময় আয়তন প্রসেসটা কি ভাইয়া? যে প্রসেসের আয়তন স্থির রেখে বাকিগুলো পরিবর্তন হচ্ছে পিভিটির মধ্যে, তাকে বলা হচ্ছে সময় আয়তন প্রসেস। তাহলে প্রসেস মানে হচ্ছে যেখানে পিভিটির পরিবর্তন ঘটবে সেটাই হলো প্রসেস। মানে কোনো সিস্টেমে যখন পিভিটির পরিবর্তন ঘটে আমরা সেটাকে বলতেছি। আচ্ছা দেখো, তাহলে আমাদের শুরুতে আছে সম আয়তন প্রসেস। তাহলে কি, যে প্রসেসে ভি কে স্থির রেখে মানে ভলিউমকে স্থির রেখে বাকিগুলো পরিবর্তন হচ্ছে তার নাম হচ্ছে আমাদের সময় আয়তন প্রসেস। আচ্ছা, এখন দেখো তো তাহলে কি সময় আয়তন প্রসেস কি, যে প্রসেসে পিভিটি এর মধ্যে ভি ভি স্থির থাকবে। এখন চলো আমরা এই সম আয়তন প্রসেসের আমরা পিভিটিএস ডায়াগ্রাম দেখি, যে এর পিভি ডায়াগ্রাম। আমরা কি ডায়াগ্রাম দেখব? পিভি ডায়াগ্রাম। আচ্ছা দেখো, আমরা যদি এর পিভি ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে এটা প্রসেসের নাম কি? সম আয়তন প্রসেস। মানে যে প্রসেসের আয়তনটা স্থির এবং চাপ এবং তাপমাত্রাটা পরিবর্তন হবে। তাহলে দেখো তো, আমি যদি এক্স অক্ষ বরাবর আর এটা হলো ওয়াই অক্ষ বরাবর, আমি যদি এক্স অক্ষ বরাবরকে ভলিউমকে রাখি এবং ওয়াই অক্ষ বরাবর প্রেসারকে রাখি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী বলতেছে সম আয়তন প্রসেস, যে প্রসেসের আয়তনটা ফিক্স থাকবে
তাহলে দেখো তো, আমি যদি আয়তন বরাবর মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যখন আমি অঙ্কন করব, আমি যেটার নাম দিলাম 1 নাম্বার, নাম দিলাম 2 নাম্বার, তাহলে 1 থেকে 2 এ ধরলাম যে আমি গেলাম, এটাকে নিচের দিকে একটু ডট ডট দিয়ে বাড়াও, তাহলে দেখো তো এই পয়েন্টটার যে স্থানাঙ্কটা আসতেছে, তাহলে এটা কি v1 সমান v2, v1 সমান v2। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো যে আমাদের এই যে 1 নাম্বার পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা দেখো v1 সমান v2 হয়ে গেছে, তার মানে আমাদের প্রেসারে পরিবর্তন হয়েছে কিন্তু আয়তনে কোনো পরিবর্তন হয়নি। দ্যাট মিনস আমাদের এটার নাম হলো সমায়তন প্রসেস। এখন তুমি দেখতে পারো যে প্রেসারের পরিবর্তনটা কেমনে আসলো, এইদিকে একটু ভালো করে খেয়াল করো, এইটার নাম হলো P1 আর এটার নাম দিলাম আমি P2। তাহলে তুমি দেখতে পারো যে এতটুকু হলো প্রেসারের পরিবর্তন, কিন্তু আয়তনে কখনো পরিবর্তন হয় নাই, তাহলে অবশ্যই বলা যাবে যে এটা একটা সমায়তন প্রসেস। আচ্ছা, এবার আসলে আমাকে টিএস ডায়াগ্রামটা, তাহলে আমরা এর কি ডায়াগ্রামটা শিখবো, টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম, তাহলে এই দিকে থাকবে এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর থাকবে এন্ট্রপি আর ওয়াই অক্ষ বরাবর থাকবে টেম্পারেচার বা তাপমাত্রা। আচ্ছা, এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো যে যে আমাদের এটার যে টিএস ডায়াগ্রামটা আসবে এমন 1 এবং 2, এটা হলো S1 আর এটার নাম কি S2, আর এটা কি T1, এটার নাম কি আসবে T2। আচ্ছা, এখন তুমি একটা বিষয় দেখো যে তোমাদের যখন টিএস ডায়াগ্রামটা আসতেছে তখন আমাদের এন্ট্রপি এবং তাপমাত্রা দুটো একসঙ্গে পরিবর্তন হচ্ছে। দেখো, এন্ট্রপি এবং তাপমাত্রা দুটো একসঙ্গে পরিবর্তন হচ্ছে, এই যে এইটুকু স্থান মানে যে S1 এবং S2 যে মাঝখানে যে ব্যবধানটুকু, এটার নাম হচ্ছে তোমার এন্ট্রপির পরিবর্তন। আর এই যে T1 আর T2 যে মাঝখানে ব্যবধানটা, তাহলে তাপমাত্রা পরিবর্তন। তাহলে পিভি এবং টিএস ডায়াগ্রামের পার্থক্যটা কোথায়? তাহলে যখন আমি সময় আয়তনের পিভি ডায়াগ্রামটা অঙ্কন করব, তা আসবে কি বলতো, তা আসবে ভলিউমটা স্থির থাকবে, প্রেশারটা চেঞ্জ আসতেছে। আর যখন আমি টিএস ডায়াগ্রামটা অঙ্কন করতেছি, তা হচ্ছে কি এন্ট্রপি এবং তাপমাত্রা দুটোই একসঙ্গে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আসলে আমরা বের করতে চাই যে সময়আয়তন পরীক্ষার কাজের পরিমাণটা কতটুকু, মানে সে এই প্রসেসটা কি পরিমাণ কাজ করে দেয় আমাকে, আমি এর কাজের পরিমাণ বের করবো। তাহলে এটা আমাদের 1 নাম্বার পিভি ডায়াগ্রাম, এটা হলো টিএস ডায়াগ্রাম। এবার 3 নাম্বার আসলে কাজ, তাহলে আমি কি লিখলাম যে সময় আয়তন প্রসেসের কাজ, তাহলে সম আয়তন প্রক্রিয়ার কাজের পরিমাণ, সময় আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণটা আমি বের করতে চাই, কাজের পরিমাণ। আচ্ছা, বলতো আমরা কাজ সমান কি জানি, কাজ সমান ডাব্লিউ ইন্টু এফ এস। অর্থাৎ আমি কোনো একটা সিস্টেমের আমি যখন বল প্রয়োগ করবো, যদি তার স্মরণ হয়, তাহলে ওই বল এবং স্মরণের গুণফলকে বলতেছি আমি কাজ। কিন্তু এইখানে দেখো তো ভাইয়া, এখানে তো আমাদের কাজ 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 হচ্ছে পিভিটি নিয়ে, মানে প্রেসার, তাপমাত্রা এবং চাপ নিয়ে। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো যে আমি আবার এফ সমান কি জানি বলো তো, দেখো, তাহলে আমি চাপ সমান কি জানি, এফ বাই এ। তাহলে এফ সমান কি লেখা যাচ্ছে, তাহলে এফ সমান লেখা যাচ্ছে পি এ। তাহলে আমি যেখানে ডাব্লিউ সমান কি বসাতে পারি, যে পি এ এস। আচ্ছা, তাহলে আমি ডাব্লিউ সমান বলতে পারি পি, আচ্ছা এ এস, এ এস মানে লেখা যাচ্ছে ভলিউম মানে পিভি। তার মানে দেখো আমি কিন্তু সামগ্রিক কাজটা পাচ্ছি ডাব্লিউ সমান পি ইন্টু ভি, মানে ভলিউমের পরিবর্তন। এইখানে স্মরণটা কি ছিল বলতো, এইখানে স্মরণটা ছিল, দেখো এইখানে স্মরণটা ছিল, স্মরণ মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাবে, মানে স্মরণ মানে কি, স্মরণ মানে হলো যে একটা বস্তু নির্দিষ্ট দিকে তার গতির যে পথটা, মানে এটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তাহলে এইখানে ভিটা ভাইয়া কি হবে, তাহলে যেহেতু স্মরণ মানে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাবে, তাহলে ঠিক সেম ভাবে এখানে যে আমাদের ডাব্লিউ পরিমাণটা আসবে তা হচ্ছে পি ইন্টু ডিভি, মানে ভলিউমের পরিবর্তনটা আসবে। তার মানে আমাদের যে কাজের পরিমাণটা আসতেছে তা হলো আমাদের জেনারেলি যে কাজের সূত্রটা পাচ্ছি, তা তা হচ্ছে ডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। তাহলে পি হচ্ছে প্রেসার আর ডিবি হলো আয়তনের পরিবর্তন। কিন্তু আমরা আমাদের প্রসেসটার নাম কি, সময় আয়তন প্রসেস, যে প্রসেসে আয়তনের কখনো পরিবর্তন হয় না। তাহলে ভাইয়া যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে বলতো কাজ কি হবে, তাহলে পি ইন্টু জিরো, অতএব ডাব্লিউ মাইনাস শূন্য। তার মানে দেখো সময় আয়তন পরীক্ষায় কোনো কাজের পরিমাণ নাই। এখন তুমি একটা বিষয় দেখতে পারো যে প্রত্যেকটা প্রসেস একটা নির্দিষ্ট সূত্র মেনটেন করে চলে। এখন কথা হচ্ছে যে সময় আয়তন প্রসেস কি সূত্র মেনটেন করে চলে তা আমাদের এখন বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের তাপগতীয় স্থানাঙ্ক তিনটা, একটা হলো পিভিটি, তাহলে আমি যদি করতেছি সম ইয়েতে, তার মানে আমাদের এই ভিটাকে বাদ দেওয়া লাগবে। তাহলে আমি যদি পিভিটি এর মধ্যে আমি যদি পিভিটি এর মধ্যে আমি যদি এই ভি কে বাদ দিয়ে দেই,
আমি যদি এই ভি কে বাদ বাদ দিয়ে দিই তাহলে থাকে আর কি কি থাকে পি সমানুপাতিক টি। দেখো তাহলে আমাদের কি যখন ভি সমান কনস্ট্যান্ট, তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের পিভিটির মধ্যে আমি যেহেতু প্রত্যেকটি সম আয়তন প্রসেস, তার মানে আমি আয়তনকে বাদ দিয়ে দেবো, তাহলে থাকতেছে কি ভি সমানুপাতিক টি। এই ভি সম তাহলে পি সমানুপাতিক টি, এইটাই হলো আমাদের সমায়তন প্রসেস, এই সূত্র মেনটেন করে চলে। আচ্ছা দেখো তো কোনো কিছু কনস্ট্যান্ট এটা মানে কি, কোনো কিছু কনস্ট্যান্ট মানে হচ্ছে পি ওয়ান বাই পি টু সমান টি ওয়ান বাই টি টু। আচ্ছা আমি তোমাদের যতটুকু পড়াইলাম তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো তো দেখি। তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করলে খুবই ভালো হয়, তোমরা একটু কমেন্ট করো জলদি। তোমরা আমার কথা এবং শুনতে পারতেছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও, এবং আমি যা যা পড়াচ্ছি এটা কি শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আর কোনো টপিক এতক্ষণ যা পড়াইলাম সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা এবার আসো আমাদের পরের ধাপ। আচ্ছা দেখো তো আমাদের পরের ধাপটা হলো সমচাপ পরীক্ষা। সমচাপ পরীক্ষা, আচ্ছা চলো আমরা সমচাপ পরীক্ষার দিকে একটু যাই। আচ্ছা আমি এটা মিশাই দিলাম। আচ্ছা তাহলে যে পরীক্ষায় আমাদের চাপটা কনস্ট্যান্ট থাকবে, মানে পিভিটির মধ্যে ভি এবং টি পরিবর্তন আসবে কিন্তু পির কোনো চেঞ্জ হবে না। তার মানে কি কি বলতো, যে পরীক্ষায় প্রেসারটা আমাদের প্রেসারের কোনো পরিবর্তন হবে না, প্রেসারের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আচ্ছা দেখো তাহলে আমি যদি এর এক নম্বরে আসো, আমি এর এক নম্বর হলো পিভি ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম ভাইয়া? এটা পিভি ডায়াগ্রাম। দেখো তাহলে এক্স অক্ষ বরাবর রাখলাম ভি কে এবং ওয়াই অক্ষ বরাবর রাখলাম চাপকে। আচ্ছা দেখো তাহলে প্রত্যেকে কি বলতো, সমচাপ পরীক্ষা, মানে আমাদের ভলিউমের এবার পরিবর্তন আসবে কিন্তু প্রেসারের কখনো পরিবর্তনটা আসবে না। যেহেতু প্রেসারের পরিবর্তন দেখো তো, তাহলে যদি আমরা এক্স অক্ষে সমান্তরাল একটা রেখা দেই, আমি এটার নাম দিলাম এক নাম্বার, এটার নাম দিলাম কয় নাম্বার? 2 নাম্বার। আচ্ছা দেখো তো আমি যেটাকে নিচের দিকে একটু ডট ডট দিয়ে বাড়াই, তাহলে এটা কি বলতো ভি ওয়ান, এটা কি বলতো এটা হচ্ছে ভি টু। আর আমি যদি এদিক দিয়ে একটু করে বাড়াই তাহলে এটা আসতেছে পি ওয়ান, এটা আসতেছে পি টু। তাহলে তুমি একটা বিষয় দেখো যে এখানে ভি ওয়ানের একটু পরিবর্তন হয়েছে, দেখো যে ভলিউমের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের চাপের কোনো পরিবর্তন হয় নাই। তা যেহেতু আমাদের সময়ের সাথে আমাদের ভলিউমের পরিবর্তন হয়েছে, চাপের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে দ্যাট মিনস আমাদের এই পরীক্ষাটার নাম হলো পিভি ডায়াগ্রাম। তা আমরা চলে এসে টিএস ডায়াগ্রামটা অঙ্কন করি। এবার আমরা এখন করি টিএস ডায়াগ্রাম। দেখো তাহলে এটা এক্স অক্ষ বরাবর নিলাম আমরা এন্ট্রপি এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম তাপমাত্রা। তাহলে এর ডায়াগ্রামটা মূলত এমন, এটা হলো এক নাম্বার, এটা হলো দুই নাম্বার, এটা হলো আমাদের এস ওয়ান, এটা হচ্ছে এস টু, এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি টু। দেখো তাহলে আমরা যখন সমচাপ প্রসেস পড়বো তখন কিন্তু একই সাথে এন্ট্রপি এবং একই সাথে তাপমাত্রা দুটোই একসাথে চেঞ্জ আসবে। এন্ট্রপি প্লাস তাপমাত্রা দুটোই একসাথে চেঞ্জ আসবে। আর যখন আমরা পিভি ডায়াগ্রাম অঙ্কন করবো শুধু আমাদের চাপের পরিবর্তন হবে না এবং ভলিউমের পরিবর্তন হবে। আচ্ছা এবার আসলে আমরা এটা কাজটা বের করতে চাই, কাজ। আচ্ছা দেখো এবার 3 নাম্বার আসে আমরা এর কাজ বের করতে চাই যে সমচাপ পরীক্ষাটা কি পরিমাণ কাজ করে দেয়। আচ্ছা দেখো আমরা কাজের সূত্র একটু আগে শিখলাম যে পি ইন্টু ডিভি মানে ভলিউমের পরিবর্তন। আচ্ছা এবার তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো যে আমি এটা পিটাকে লিখলাম। আচ্ছা বলতো এই ডিবি মানেটা কি? ডিবি মানে হচ্ছে আমার ভলিউমের কতটুকু পরিবর্তন আছে, মানে চেঞ্জ অফ ভলিউম, মানে আমাদের ভলিউমটা কি পরিমাণ চেঞ্জ চেঞ্জ আসতেছে। তা তুমি এই ডায়াগ্রাম থেকে একটু দেখো তো ভাই, এই ডায়াগ্রামটা দেখো, যদি এটা 0,0 বিন্দু হয় তাহলে শুরুতে গেছে ভি টু আর পরে গেছে ভি ওয়ান, তাহলে পরিবর্তনটা কি বলতো? তাহলে পরিবর্তনটা আসতেছে ভি টু মাইনাস ভি ওয়ান। দেখো তো তাহলে কি আসতেছে, এটাকে তুমি গুণ করে দাও, তাহলে পি ভি টু মাইনাস পি ভি ওয়ান, তাহলে পির সঙ্গে একবার ভি টু একবার পির সঙ্গে ভি ওয়ান। আচ্ছা দেখো আমরা পিভি সমান কি জানতেছি, আমরা পিভি সমান জানি আমরা এম আর টি, তাহলে আমি বলতে পারি এখানে এম আর টি টু। এখন কোশ্চেন হলো যে এম আর এর সঙ্গে কেন টু টু নাই, কারণ এম আরটা হচ্ছে কনস্ট্যান্ট, এম আরটা কনস্ট্যান্ট। এম আর যদি কনস্ট্যান্ট তাহলে দেখো এবার পরেরটাতে আসে তো, তাহলে কি দেখো তো পিভি সমান কি আমরা জানি, পিভি সমান যে আমরা এম আর টি ওয়ান, এম আর এটাকে কমন নাও, এম আর কমন হলে কি আসতেছে টি টু মাইনাস টি ওয়ান।
তাহলে এটা হলো সমচাপ পরীক্ষার কাজের ফর্মুলা, ডাব্লিউ সমান এম আর ইন্টু T2 - T1। তাহলে আমরা কি কি শিখলাম ভাইয়া? আমরা শিখলাম যে স্থির তাপমাত্রার পরীক্ষার কি কি কাজ এবং সমচাপ পরীক্ষার কি কি কাজ এবং সমায়তন পরীক্ষার কি কি কাজ। তাহলে আমরা এটা শিখলাম যে ডাব্লিউ সমান এম আর T2 - T1। আমাদের পরের ধাপে যাও। আমাদের পরের ধাপটা হচ্ছে আইসোথার্মাল পরীক্ষা। আইসোথার্মাল পরীক্ষা তো আচ্ছা, তোমাদের এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম তোমরা বুঝতে হলে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি বুঝতে পারতেছি। কোনো টপিকে সমস্যা থাকলে এটাও একটু বলো। কোনো টপিকে সমস্যা থাকলে এটাও। আচ্ছা, আমি ধরলাম যে তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমাদের নেক্সট যে ইয়েটা আছে তা হলো আইসোথার্মাল পরীক্ষা। আইসোথার্মাল পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষা তাপমাত্রা স্থির থাকবে এবং বাকি দুটো চেঞ্জ হবে। অর্থাৎ পিভিডির মধ্যে এবার কে স্থির ভাইয়া? এবার হলো তাপমাত্রা স্থির। আচ্ছা চলো আমাদের নেক্সট পরীক্ষাটাতে আমরা যাচ্ছি, যে আইসোথার্মাল পরীক্ষা। তাহলে আমাদের এটা মিশে দিলাম, এটাও মিশে দিলাম। আমরা যেটা পড়বো সেটা হলো আইসোথার্মাল পরীক্ষা। আইসোথার্মাল পরীক্ষা বা আইসোথার্মাল প্রসেস। দেখো, তাহলে যে প্রসেসে তাপমাত্রা স্থির থাকবে এবং বাকি দুইটা চেঞ্জ হবে, তাহলে আমরা প্রথমে আসার পিভি ডায়াগ্রামটা, যে এর পিভি ডায়াগ্রাম, আমরা এটা প্রথমে পিভি ডায়াগ্রামটা অঙ্কন করব। দেখো, এটা ভি, এটা আছে পি। দেখো, আমরা সবাই জানি যে আইসোথার্মাল যে প্রসেসটা আছে তা বয়েলের সূত্র মেনটেন করে চলে। এখন বয়েল বলতেছে কি? দেখো, বয়েল যেটা বলতেছে তা হচ্ছে ভি সমানুপাতিক 1/p যখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। দেখো, মানে বয়েল যা বলে যে স্থির স্থির তাপমাত্রায় প্রেসার এবং ভলিউম ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় প্রেসার এবং ভলিউম পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তা যেহেতু স্থির তাপমাত্রায় প্রেসার এবং ভলিউমের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বলা যাবে যে ভি ভি সমান K1/P সমান PV সমান কনস্ট্যান্ট। এখন ভাইয়া কোনো কিছু কনস্ট্যান্ট মানে কি? কোনো কিছু কনস্ট্যান্ট মানে হচ্ছে যে এটা যে কোনো মুহূর্তের গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এটা যে কোনো মুহূর্তের গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। তুমি একটা বিষয় খেয়াল করো যে 2 এর সঙ্গে 3 গুণ করলেও 6 আসতেছে, 2 × 3 গুণ করলে 6 আছে, আবার 3 × 6 গুণ করলেও 6 আসতেছে। মানে যখন প্রেসারটা আমার P1 তখন ভলিউমটা হচ্ছে V1, গুণফলটা 6। আবার পরেরটা খেয়াল করো, আবার প্রেসারটা আমার P2 কিন্তু ভলিউমটা হচ্ছে আমাদের V2। দেখো, তখনও কিন্তু গুণফলটা 6। তার মানে কোনো কিছু কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে যে ওই সিস্টেমটার যে কোনো মুহূর্তের মানটা, যে কোনো মুহূর্তের রেজাল্টের মানটা সবসময় দুর্ভোগ আসবে। আচ্ছা, যেহেতু ওইটা শত থেকে বলা যাচ্ছে, তাহলে আমি এখানে বলতেই পারি যে পিভি সমান কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে যে পিভি সমান P1 V1 সমান P2 V2, এগুলো সমান কনস্ট্যান্ট হবে, এটা সমান কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তাহলে যদি বয়েলের সূত্র বলতেছে যে প্রেসার এবং তাপমাত্রা, সরি, আয়তন এবং চাপ দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাকে গ্রাফটা এমনভাবে অঙ্কন করতে হবে যাতে এটা ব্যস্তানুপাতিক বোঝা যায়। যেহেতু আমাকে গ্রাফটা এমন করে অঙ্কন করতে হচ্ছে যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা বোঝা যায়, তাহলে যার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই গ্রাফটাকে এমন করে অঙ্কন করব, এমন করে। এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার। তাহলে 1 থেকে 2, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে বলতো V1, এটা হচ্ছে V1। আচ্ছা, তাহলে একটা বিষয় এখান থেকে খেয়াল করতে পারো, তা হচ্ছে দেখো যে আমি যে একটা কাজ করতে পারি, যে এইটার নাম দিলাম আমি, P2, আর এটার নাম দিলাম আমি P1। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, এটা পিটাকে এখানে দিলাম আর ভিটাকে এখানে দিলাম। দেখো, তাহলে যখন P1টা অনেক ছোট, মানে V1টা যখন অনেক ছোট তখন P1টা অনেক বড়। দেখো, যখন আবার দেখো V2টা যখন অনেক বড়, P2 তখন অনেক ছোট। তার মানে একটা কমলে আর একটা বাড়তেছে, আর একটা বাড়লে একটা কমতেছে। তার মানে অবশ্যই এই ডায়াগ্রামটা
এই এই সূত্র অনুযায়ী আমাদের মেনটেন হয়েছে। যেহেতু এই ডায়াগ্রামটা এই সূত্র অনুযায়ী মেনটেন হয়েছে, তার মানে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম কার, আইসোথার্মাল প্রক্রিয়ার। এবার আসলে টিএস ডায়াগ্রামটা আমরা কেমনে অঙ্কন করব। এবার টিএস ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করতে হবে একটু দেখো। এটা আসলে টিএস ডায়াগ্রাম। তো আমি যেটা টিএস ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাই তাহলে আসবে এমন। দেখো এটা টিএস ডায়াগ্রামটা আসতেছে মূলত এমন যে এটা হলো আমাদের এস আর এটা আছে আমাদের টি। আচ্ছা দেখো এই টিএস ডায়াগ্রামটা হবে এমন। কেন হবে এমন? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল কেন হবে ভাইয়া? কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট, কারণ তাপমাত্রাটা আছে ওয়াই অক্ষ বরাবর। তাপমাত্রা ওয়াই অক্ষ থাকা বরাবর করার কারণে এটা এক্স অক্ষের সমান্তরাল আসবে। তাহলে এটার নাম দিলাম এক নাম্বারটার নাম দিলাম কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে এটা আসতেছে আমাদের S1, এটা আসতেছে আমাদের S2। এবার 3 নাম্বার আসো। আমরা 3 নাম্বার যেটা শিখবো তা হলো আমাদের কাজ শিখবো, আইসোথার্মাল পরীক্ষার কাজ। আমি এটা মিশিয়ে দিলাম, এটা লাগবে না। আইসোথার্মাল প্রসেসের কাজের পরিমাণটা আমি বের করতে চাই। আইসোথার্মাল প্রসেসের কাজের পরিমাণ, কার পরিমাণ ভাইয়া? কাজের পরিমাণটা আমি বের করতে চাই, কাজের পরিমাণ। আমি যদি কাজের পরিমাণটা বের করতে চাই তাহলে আমাকে প্রথমে যেটা অঙ্কন করতে হচ্ছে তা হলো আমাদের একটা পিভি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এটা হলো ভি, এটা হচ্ছে পি, এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 2 নাম্বার, এটা হচ্ছে V2, আছে V1। আমি একটা ক্ষুদ্র ফালিকে চুজ করব। ডিভি, প্রেসারটা আছে পি। দেখো দেখো আমাদের যেটা কাজ করতে হচ্ছে, আমি যদি এই আইসোথার্মাল পরীক্ষাটা কি পরিমাণ কাজ করে তা বের করতে চাই তাহলে আমাদের দেখা লাগবে যে এই যে পিভি ডায়াগ্রামটা যেটা আছে এই পিভি ডায়াগ্রামের আন্ডারে কি পরিমাণ ক্ষেত্রফল আছে। আমি যদি এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে পারি, যে এই পুরো অংশটুকু মানে দেখো আমি যদি এই পুরো অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে কিন্তু আইসোথার্মাল প্রসেস কি পরিমাণ কাজ করে তা আমরা জানবো। এখন কথা হচ্ছে যে এইটুকুর ক্ষেত্রফল তো বের করা সহজ কথা না। এখন যদি এইটুকুর ক্ষেত্রফল সহজে বের করা যাচ্ছে না তাহলে আমরা যেটা কাজ করলাম, আমরা একটা ক্ষুদ্র ফালি কল্পনা করি। আমরা ওই ক্ষুদ্র ফালিটাকে আগে আমরা ক্ষেত্রফল বের করব, তারপর ওই ক্ষেত্রফলটা আমি ইন্টিগ্রেশন করব, তখন পুরোটার ক্ষেত্রফল বের হয়ে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া? আমাদের যে প্রথম কাজটা আসতেছে তাহলে ওই ক্ষুদ্র ফালিটার ক্ষেত্রফলটা বের করা। এখন তুমি লিখবা যে 1 নং পয়েন্টের চাপ ও আয়তন, চাপ ও আয়তন 1 নং পয়েন্টের চাপ ও আয়তন দেখো তো ভাইয়া কি আসতেছে? P1 V1। তাহলে P1 V1। তাহলে 2 নং পয়েন্টের চাপ ও আয়তন আসতেছে কি বলতো? P2 V2। এটা হলো 1 নং পয়েন্টের, এটা হলো 2 নং পয়েন্টের। আচ্ছা তাহলে আমি কি লিখবো বলতো? ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল। তো দেখো তো ক্ষুদ্র ফালির ক্ষেত্রফলটা কি আসতেছে ভাইয়া? তাহলে কোনো কিছুর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত? পি, আর প্রস্থটা কি? ডিভি। তাহলে আমি যদি এই ক্ষুদ্র ফালিটাকে ইন্টিগ্রেশন করি একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাহলে কিন্তু আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর ক্ষেত্রফল পাওয়া মানে কিন্তু কাজ পাওয়া। তাহলে আমি ওই কাজটাই করব যে আমরা জানি কি বলতো? আমরা জানি যে কাজ কাজ সমান ক্ষেত্রফল, মানে কাজ সমান ক্ষেত্রফল। তাহলে আমি যেটা কাজ করবো, আমি যখন কাজটা বের করতে চাবো তাহলে আমাকে এই ক্ষেত্রফলটাকে পুরো ক্ষেত্রফলটাকে বের করতে হবে। ইন্টিগ্রেশন V2 V1। এখন কথা হচ্ছে যে আপার লিমিট V2 কেন হলো, লোয়ার লিমিট V1 কেন হলো? দেখো তো আমার এখানে আমি V1 হতে যাচ্ছি কোথায় বলতো? V2 দিকে। তার মানে আপার লিমিট মানে সর্বোচ্চ মানটা হচ্ছে V2 আর সর্বনিম্ন মানটা হচ্ছে V1। তাহলে এখন আমি এই মানটাকে বসে দিব, তাহলে কি পিডিভি। এখন কথা হচ্ছে যে এই প্রমাণটা আরো একভাবে করা যায়। তা আমি আগে তোমাদের যেটা বইয়ে সামনে আছে আমি তেমনি করাচ্ছি। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা বয়েলের সূত্র হতে কি জানি বলতো ভাই? আমরা বয়েলের সূত্র হতে জানতেছি যে আমাদের পি সমানুপাতিক 1/v যখন আমাদের টি তে কনস্ট্যান্ট থাকতেছে এটাকে লেখা যায় পিভি সমান কনস্ট্যান্ট, বা পিভি সমান P1 V1 সমান P2 V2 আমার এটা লেখা যেতে পারে। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো, যদি এটা লেখা যেতে পারে তাহলে আমি শুধুমাত্র পি সমান কি বলতে পারি বলতো? এটাকে মিশিয়ে দিলাম। পি সমান বলা যাচ্ছে P1 V1 ডিভাইডেড বাই ভি।
এই মানটা এখানে বসাও, এই মানটাকে নিয়ে এসে এখানে বসাও, তাহলে কি আসতেছে বলো তো, P1 নিচে আসতেছে ভি, এখানে আসতেছে ডিভি, আপার লিমিট V2, লোয়ার লিমিট আসতেছে V1। বুঝতেছো কি ভাই? যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট করতে পারো, যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করতে পারো, হ্যাঁ, যে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আচ্ছা এবার দেখো একটু বিষয়, তাহলে এইখানে বলতো ডির সাথে কে আছে বলতো ভি, তাহলে আমার এখানে ভিটা আসছে চলক আর বাকিগুলো সব কনস্ট্যান্ট। তাহলে আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেগুলোকে বাইরে নিয়ে এসে যায়, তাই আমি ওই কাজটা করব। এখানে ইন্টিগ্রেশনের ভিতরে যে P1 V1 কনস্ট্যান্টটা আছে সেগুলোকে বাইরে বের করে দেবো, তাই কি P1 V1 ইন্টিগ্রেশন 1/v ডিভি, আপার লিমিট V2, লোয়ার লিমিট V1। আচ্ছা এবার দেখো বাকিটা কেমনে আসতেছে, তাহলে কি আসতেছে বলতো P1 V1। আচ্ছা আমরা সবাই এই সূত্রের পরে পরে আসতেছি যে ইন্টিগ্রেশন 1/x dx, এটা মানে আছে log x। তাহলে বলো ইন্টিগ্রেশন 1/v ডিভি মানে কি হবে, log v। আমি বসে দিলাম যে log v এই যে আপার লিমিট এই যে লোয়ার লিমিট, তা দেখো তো কি আসতেছে P1 V1 log ভির জায়গা V2 আর একবার log ভির জায়গা V1। আচ্ছা আমরা সবাই জানি যে আমাদের লগের বেলায় বিয়োগ থাকলে ভাগ হয়, কি হয়, ভাগ হয়। তাহলে আমি এটা কি বলতে পারি যে V2 ডিভাইডেড বাই V1, তাহলে আমি বলতে পারি P1 V1 log। আচ্ছা আমরা সবাই জানতেছি যে বয়েলের সূত্রটা হলো চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। বয়েলের সূত্রতে আমরা সবাই জানতেছি চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। তা যেহেতু চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বলা যায় যে যদি এটা V2 ভাগ V1 হয় তাহলে চাপটা কি হইতো, P1 ভাগ P2 হইতো। তাহলে চাপটা হইতো কি P1 বাই P2। এখন তোমাদের বইয়ে দেখবা যে 2.3 দেয়া আছে, 2 দেখবা যে তোমাদের বইয়ে 2.3 দেয়া আছে। তাহলে যখন 2.3 আসবে আসতেছে তখন এই লগটার ভিত্তিটা চেঞ্জ হয়ে ই হয়ে যাবে, এই হলো হিসাব। না তখন 10 ভিত্তিক লগ আসবে, সরি তখন আসবে এটা 10 ভিত্তিক লগ। আমাদের তুমি যদি এই পর্যন্ত অ্যান্সার রেখে দাও তাও সেটাও হবে। আমাদের এবার পরের পরের স্টেপে যাও। আমাদের পরের ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেস। রুদ্ধতাপীয় প্রসেস, রুদ্ধতাপ প্রসেস কি এবং রুদ্ধতাপ প্রসেসকে কিভাবে কাজ করে আমরা এটা এবার দেখবো ইনশাল্লাহ। এটা কারো দরকার হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা দেখো আমরা সবাই জানতেছি যে আমাদের যে রুদ্ধতাপ যে সিস্টেমটা আছে, আমরা জানি যে রুদ্ধতাপ একটা সূত্র মেনটেন করে চলে। তোমরা ফিজিক্স সাথে পড়ে আসছো এটা, যে রুদ্ধতাপের একটা সূত্র আছে, তা হলো পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে বলা যাচ্ছে যে ভি সমানুপাতিক 1/v গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা যখন এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপি স্থির। দেখো তাহলে আমরা সবাই শিখছিলাম ফিজিক্স 2-তে, কোথায় ভাইয়া শিখছিলাম, ফিজিক্স 2-তে শিখছিলাম যে রুদ্ধতাপের যে সূত্র তা হচ্ছে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তা যেহেতু পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট শিখছিলাম, তাহলে তাহলে বলতো এটা কি বলা যাচ্ছে যে পি সমানুপাতিক 1/v গামা যখন এন্ট্রপিতে স্থির থাকতেছে। তার মানে এন্ট্রপি স্থির থাকলে এই সূত্রটা আমাদের বলা যাবে। যেহেতু এন্ট্রপি স্থির থাকলে এই সূত্রটা বলা যাচ্ছে, তো তুমি একটা বিষয় এখানে ভালো করে নোট করো বা ফোকাস করো। দেখো
প্রেসার এবং ভলিউম পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তা যেহেতু প্রেসার এবং ভলিউমটা মানে আয়তনটা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের যে ডায়াগ্রামটা আসবে তা হলো যখন V1টা কম তখন P1টা বেশি, যখন V2টা বেশি তখন P1টা কম আসবে। তা তুমি এখানে একটু বিষয় খেয়াল করে দেখো যে এটা হচ্ছে V1, P1 তখন অনেক বড়, আর এটা হচ্ছে V2, দেখো P2তে এইখানে দেখছো, কারণ এটা P2, এটা হচ্ছে P2, আর এটা হচ্ছে কি P1। কিন্তু এবার আমাদের ডায়াগ্রামটা একটু বেশি খারাপ হবে, এটা একটু বেশি খারাপ। আর 2 নম্বরে আসো টিএস ডায়াগ্রাম, মানে এটা এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে, এন্ট্রপি কোনো পরিবর্তন হবে না। এখানে খেয়াল করো তো এন্ট্রপির কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা হচ্ছে S1 সমান S2। এবার আসো আমাদের 1 গেল 2 গেল এবার 3, আমাদের এই প্রসেসটা কি পরিমাণ কাজ করে আমরা সেটা বের করতে চাই, যে আমাদের এই সময়তন প্রসেস কি পরিমাণ কাজ আমাদের দিবে, এই কাজের পরিমাণটা আমি বের করতে চাই। তো আমি যেহেতু কাজের পরিমাণটা বের করতে চাচ্ছি, তাহলে আমাদের যেটা কাজ করানো লাগবে তা হচ্ছে আগে একটা টিএস ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আমি এবারে কাজটা বের করতে চাই, যে এটা কাজের ফর্মুলা, কাজ বের করতে চাই। তো আমি যদি এটা কাজ বের করতে চাচ্ছি, তাহলে দেখো এখানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি, এটা 1, এটা হচ্ছে 2। এটা লাগবে না, এটা দরকার নেই। দেখো আমি এটা কাজ বের করতে চাই, তাহলে যেহেতু এটা রুদ্ধতাপ প্রসেস, তাহলে এবার 1 নং পয়েন্টের যে 3টা জিনিস আছে অর্থাৎ পিভিটি, এটা কোনোটাই চেঞ্জ হবে না, সবগুলো একসাথে পরিবর্তন হবে। তাহলে এবার কি লিখবো আমি, যেটা P1 V1 T1, এটা কি বলতো P2 V2 T2, কারণ রুদ্ধতাপে এন্ট্রপি স্থির থাকে, মানে পিভিটি সবগুলো একসঙ্গে চেঞ্জ হয়। তাহলে আমি কি লিখবো বলতো 1 নং পয়েন্টের, কি লিখলাম, যে 1 নং পয়েন্টের চাপ, আয়তন ও ক্ষেত্রফল আসতেছে কি P1 V1 T1। তাহলে 2 নং পয়েন্টের চাপ, আয়তন ও ক্ষেত্রফল কি আসতেছে বলতো P2 V2 T2। দেখো তো আমি এবার কি লিখবো, যে ক্ষুদ্র ফালির আয়তন বা ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল P ইন্টু ডিভি। তাহলে আমি যেটাকে ইন্টিগ্রেশন করতে পারি এই ক্ষুদ্র ফালিটাকে, তাহলে কিন্তু আমি পুরো ভলিউমটা পেয়ে যাব, আর যখন আমি পুরো ভলিউমটা পেয়ে যাব তার মানে কি বলতো আমি কাজটা পেয়ে যাব। তবে আমি কি বলতে পারি বলতো, কাজ সমান ক্ষেত্রফল। তাহলে আমি কি বলতে পারি, যে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন V2 V1 PdV। আচ্ছা, তোমাদের এখানে হাজারো কনফিউশন থাকে যে আমি যে এই ম্যাথগুলো করলাম, তোমার সম্প্রসারণ কি হয়, সংকোচন কি হয়। তা চলো তোমাদের আগে আমি এই কনফিউশনগুলোকে একটু দূর করে দিই। আচ্ছা দেখো, কথা হচ্ছে আমি যে এটা করতেছি এটা কি সংকোচন হবে নাকি সম্প্রসারণ হবে। তা তুমি একটা বিষয় ভালো করে বোঝার ট্রাই করো। এখানে দেখো আমি কিন্তু এখানে দেখো 1 থেকে 2 এর দিকে যাচ্ছি। দেখো 1 থেকে 2 যখন 1 নং পয়েন্ট ছিল তখন ছিল কিন্তু V1টা কম, দেখতেছো V1টা কম ছিল, একটু ভালো করে তাকাও এখানে। যখন 1 নং পয়েন্ট তখন কিন্তু V1টা কম, আর যখন 2 নং পয়েন্ট তখন V1টা অনেক বৃদ্ধি পেলো কিনা, অবশ্যই বৃদ্ধি পেলো। তা যেহেতু আমি কম থেকে বেশিতে আসলাম, মানে ছোট থেকে বড়তে আসলাম, তার মানে বলতো কি, তার মানে আসলে আমি যে V2 যে V1 দিছি এটা তো সম্প্রসারণের বেলায়। যদি আমি এটা এমন করতাম, যে আমি যদি এইটাকে এমন করতাম যে W ইন্টিগ্রেশন V1 V2 PdV, তাহলে আমি যে সূত্রটা পাইতাম তা পাইতাম সংকোচনের ক্ষেত্রে, তা ডাইরেক্ট পাইতাম সংকোচন। আর আমি এখন যে সূত্রটা পাবো তা পাবো সম্প্রসারণ।
তার মানে তুমি দেখো যে আসলে আমাদের কনফিউশন কেন হচ্ছে। আমাদের কনফিউশন হচ্ছে, দেখো আমাদের কনফিউশন দূর, তোমরা কনফিউশনটাকে দূর করে নাও। তাহলে আমরা যখন V2 V1 লিখবো, মানে ছোট থেকে, দেখো আমরা যখন V2 V1 লিখবো, মানে সর্বোচ্চ আর ছোট, মানে বড় ছোট, তখন আসবে সম্প্রসারণ। আজ আমি এটাকে উল্টে দেই যে শুরুতে ছোট তারপর বড়, তাহলে আসবে সংকোচন। এখন আমি প্রমাণ করতে চাচ্ছি সম্প্রসারণেরটা, তাহলে আমি যেটা কাজ করব V2 আর V1 এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে দেবো। তো আমি যেটাকে ইন্টিগ্রেশন করি, দেখো কি আসতেছে। আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দেই তাহলে আসতেছে আমাদের যে W ইন্টিগ্রেশন V2 V1 PdV দিলাম। আচ্ছা দেখো, এবার আমি মান বসিয়ে দেবো। বলো তো আমরা কি জানলাম একটু আগে জানলাম যে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কে। তাহলে বলা যেতে পারে যে পিভি গামা সমান P1 V1 গামা, এটা মানে কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি যে P সমান P1 V1 গামা ডিভাইড বাই ভি গামা। এই মানটা এখানে বসাও। তো এই মানটাকে বসালে কি আসতেছে ভাইয়া? এই মানটাকে বসালে আমাদের আসতেছে যে P1 V1 গামা ডিভাইডেড বাই ভি গামা ডিভি। দেখো তো ভাইয়া ডির সঙ্গে কে কে আছে। আমি এখানে মূলত কাজ করতেছি ভলিউমের পরিবর্তনকে নিয়ে, মানে ভলিউমকে নিয়ে। তাহলে এখানে ভলিউমটা চলক আসবে কিনা? ডির সঙ্গে কে আছে? ভি। তো যেহেতু আমাদের ডির সঙ্গে ভি আছে, তার মানে আমাদের এখানে ভিটা আছে চলক। আর যেহেতু এখানে ভিটা চলক, তাহলে বাকি সবাই বের হয়ে যাবে, মানে যারা কনস্ট্যান্ট আর কি। তারপর কারা কারা কনস্ট্যান্ট? এখানে কনস্ট্যান্ট আছে P1 V1 গামা। হ্যাঁ, এগুলো কনস্ট্যান্ট বের হয়ে গেল। এখানে কি V2 V1 ভি মাইনাস গামা ডিভি। দেখো ভি মাইনাস গামাটা নিচে ছিল, আমি যেটাকে উপরে নিয়ে যাই তাহলে এটা ইনভার্স হয়ে গেল, এটাকে ইনভার্স করে দিলাম। আচ্ছা আমাদের এটা লাগতেছে না, এটা আমি মিশাই দিলাম, এটাকে একটু মিশাই দিলাম। এবার তুমি এখানে একটু খেয়াল করে দেখো এটাকে কি লেখা যাচ্ছে। দেখো তো P1 V1 গামা ভি মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান, সূত্র যে আপার লিমিট এর সঙ্গে সরি মানে আমাদের আপার লিমিটের মানটা কত V2 আর লোয়ার লিমিটের মানটা কত V1। এবার তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো এখানে কি আসতেছে। এখানে আমাদের যেটা আসতেছে তা হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন x(n)dx, এটা আসতেছে x(n+1) ডিভাইডেড বাই n+1। অর্থাৎ আমাদের পাওয়ারটার সঙ্গে এক যোগ হবে, আবার ওই পুরোটা দ্বারা ভাগ হবে। তাই আমরা ওই কাজটা করছি, পাওয়ারটার সঙ্গে এক যোগ বা পুরোটা দ্বারা ভাগ। আচ্ছা দেখো তো এটাকে কি লেখা যাচ্ছে? P1 V1 গামা মাইনাস গামা প্লাস ওয়ান ভি মাইনাস গামা প্লাস ওয়ান আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে আমরা কি জানি P1 V1 ওয়ান মাইনাস গামা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে বলো তো কি আসতেছে? তাহলে একবার আসতেছে কি V2 মাইনাস গামা প্লাস ওয়ান V1 মাইনাস গামা প্লাস ওয়ান। দেখো নিচে কি আছে ভাই? ওয়ান মাইনাস গামা, এটা তার সঙ্গে গুণ করে দাও। তাহলে P1 V1 গামা V2 মাইনাস গামা প্লাস ওয়ান। তারপরটা কি আসতেছে? P1 V1 গামা V1 মাইনাস গামা প্লাস ওয়ান। এবার দেখো কি আসতেছে, ওয়ান মাইনাস গামা পাইলাম আমি, ওয়ান মাইনাস গামাটা পাইলাম। এবার দেখো দেখো তো আমরা সম্পর্ক থেকে কি জানছিলাম যে P1 V1 গামা মানে যা, P2 গামা মানে তাই। এখানে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো যে 1 1 1 2 মানে 1 1 2 মেসিং নাই, আনমেসিং। এখানে পরটা খেয়াল করো 1 1 1, তার মানে এটার সঙ্গে আমার মেসিং হয়ে গেছে, কিন্তু এটার সঙ্গে আমাদের মেসিং হয় নাই। তা আমরা এটাকে মেসিং করবো। মেসিং করলে আমি কি বলতে পারি যে P1 V1 গামা মানে কি P2 V2 গামা। এই জন্য কি P2 V2 গামা দিলাম বসে। আর বাকিটা জানা আছে তাই, যে V2 গামা মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস, এটাকে লিখলাম আগে। তাহলে P1 V1 গামা V1 মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইড। দেখো এবার আমরা সবাই জানি যে গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারটাকে যোগ হয়ে যায়। তাহলে এখানে ওই যোগটা তুমি করে দাও। তুমি যদি যোগ করো তাহলে আসতেছে কি বলো তো? তাহলে যোগ করলে আসতেছে আমাদের P2 V2। দেখো তাহলে মাইনাস গামা প্লাস গামা বাদ, আর V1 এর উপর ওয়ান, এটা কোনো ভ্যালু নাই, তাই আমরা শুধু V2 মাইনাস আবার P1 V1 ওয়ান মাইনাস গামা। দেখো তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে মাইনাস কমন নিতে পারি। ওই যে মাইনাস কমন নেই, তাহলে কি আসতেছে দেখো তো? মাইনাস কমন হলে আসতেছে P1 V1 মাইনাস P2 V2 মাইনাস গামা মাইনাস ওয়ান। এটা 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 কেটে দাও, তাহলে আসতেছে তোমার কি
ডাব্লিউ সমান P1 V1 মাইনাস P2 V2 গামা মাইনাস 1। এটাই হলো আমাদের সূত্র, যে রুদ্রতাপ, একটা রুদ্রতাপ প্রসেস কি পরিমাণ কাজ করে তার ফর্মুলা হচ্ছে এটা, ডাব্লিউ সমান P1 V1 মাইনাস P2 V2 গামা মাইনাস 1। তাহলে বলো তো ভাইয়া এটা সংকোচন নাকি সম্প্রসারণ? আমি তো বারবার বলতেছি যে এটা অবশ্যই সম্প্রসারণ হবে। কেন? আমি বড় থেকে ছোটতে গেছি, আপার লিমিট কি নিয়েছি V2 মানে বড়, আর লোয়ার লিমিট ছোট, তার মানে কি এটা ছোট থেকে বড়তে গেছে, তার মানে কি এটা সম্প্রসারণ, দুটো সম্প্রসারণ। এখন তুমি যদি এটাকে সংকোচন বানাইতে চাও, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করে দিবা, বাস সেটা সম্প্রসারণ থেকে সংকোচন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই ছিল অধ্যায় 6 এর যে যাবতীয় প্রমাণ সেগুলো। তোমরা চলো এবার অধ্যায় 10-এ যাবো আমরা। যে অধ্যায় 10-এর যে প্রমাণগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে অধ্যায় 10টা আছে, সেই অধ্যায় 10-এ আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তার মধ্যে হলো এক নম্বর হলো ডিজেল সাইকেল, অটো সাইকেল এবং কার্নোট সাইকেল। তা চলো আমরা সেই প্রমাণগুলো একটু দেখে আসি। তোমরা একটা বুঝতে ওখানে একটু কমেন্ট করতে পারো যে এতক্ষণ থেকে কি পড়ালাম, তোমরা একটু বুঝতে ওখানে একটু কমেন্ট করতে পারো। হ্যাঁ, এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল আমরা এটা এখন করাবো। এটা কি নাম? আন্তরয়। আচ্ছা, তুমি এবার দেখো, আমরা ওটাই এবার করাবো যে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল বা অটো সাইকেলের দক্ষতা। আচ্ছা, তা তোমার যেহেতু এটাতে একটু সমস্যা আছে, তুমি এটাকে ভালো করে ফোকাস করবা। আমরা ইনশাআল্লাহ এটা এক ক্লাসে সুন্দর করে কভার করে দেবো। আচ্ছা, এবার তোমরা ওইখানে যাও। আমরা শুরু করব ডিজেল সাইকেল দিয়ে। আমরা ডিজেল সাইকেল দিয়ে স্টার্ট করব। চলো আমরা ডিজেল সাইকেল দিয়ে স্টার্ট করতেছি। ডিজেল সাইকেল দিয়ে স্টার্ট করবো, ওটা ডিজেল সাইকেলের দক্ষতা। দেখো, আমরা যদি ডিজেল সাইকেলের দক্ষতাটা প্রমাণ করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা অঙ্কন করতে হবে তা হচ্ছে আমাদের পিভি এবং পিভি ডায়াগ্রামটাকে মাস্ট বি লাগবে। তো আমরা আসলে পিভি ডায়াগ্রামটা অঙ্কন করি। দেখো, এটা হচ্ছে আমাদের ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় জানতে হবে। আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। তার মধ্যে এক নম্বর হলো আরসি মানে সংকোচন অনুপাত। দেখো তো আমরা আরসি সমান কি বলতে পারি? আরসি, আরসি এবার তো সংকোচনটা কোথায় হয়েছে আমাদের? 1 থেকে 2-এ হয়েছে কিনা বলো। আচ্ছা, আমি এগুলো লিখতেছি যে 1-2-এ কি। তাহলে আমাদের 1-2-এ হচ্ছে এরিয়াবেটিক সংকোচন, এরিয়াবেটিক সংকোচন, সংকোচন। 2-3-এ কি বলো তো ভাইয়া? আমাদের 2-3-এ হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার। 3 সাইডে কি আমাদের? 3 সাইডে হলো এরিয়াবেটিক সম্প্রসারণ। 4 রেখে কি ভাইয়া বলো তো? 4 রেখে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা দেখো, আমাদের এখানে কয়েকটা জিনিস জানতে হবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এক নম্বর হলো আমাদের আরসি মানে সংকোচন অনুপাতটা। তাহলে দেখো, সংকোচনটা অনুপাত আমি বের করতেছি যে আরসি মানে সংকোচন অনুপাত। বলতো সংকোচনটা কোথায় হয়েছে বলো তো ভাইয়া? সংকোচন হলো 1 এবং 2। এখন বেশি দূরে কে আছে, 1 নম্বর পয়েন্ট নাকি 2 নম্বর পয়েন্ট? যেটা বেশি দূরে আসছে সেটা হবে লবে, আর যেটা কম দূরে আছে সেটা হবে হরে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলতো? যে V1 V2 এটা হলো আরসি। এবার আসো রো, কাট অফ রেশিও। দেখো তো, রো মানে হচ্ছে কাট অফ রেশিও। আমাদের যে সমচাপে যে ধাপটুকু আছে, এই যে সমচাপে যে ধাপটুকু আছে, সমচাপ 2-3, এই যে 2-3-এর ধাপটুকুকে বলা হচ্ছে কাট অফ রেশিও। বলতো কে বেশি দূরে আছে, 2 নম্বর পয়েন্ট না 3 নম্বর পয়েন্ট? তাহলে এই মূল বিন্দু থেকে 3 নম্বর পয়েন্ট বেশি দূরে আছে, তাহলে হবে কি V3
বাই ভি টু, V3/V2। আচ্ছা, এবার আসো আমরা এটার প্রমাণটা ধাপে চলে যাই। এটা একটু বড় প্রমাণ, একটু ধৈর্য সহকারে দেখতে হবে তোমাদের। প্রথমে আসো আমাদের প্রসেস 1 2। আমি কি লিখলাম বলো তো? প্রসেস 1 2, প্রসেস 1 2 হতে দেখো তো ভাইয়া, প্রসেস 1 2টা কি রুদ্রতাপ কিনা বলো তো? হ্যাঁ, প্রসেস 1 2 হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রসেস। তা যেহেতু আমাদের প্রসেস 1 2টা রুদ্রতাপীয় প্রসেস, তাহলে আমরা এখানে রুদ্রতাপের যে সূত্র জানি সেগুলো খাটাবো। তো আমরা রুদ্রতাপের ফর্মুলা কি জানি ভাইয়া? যে T2 T1 সমান V1/V2 Γ-1 জানি কিনা? অবশ্যই জানি। এখন কথা হচ্ছে যে আমি এটাই কেন খাটাইলাম, এটা খাটানোর একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের V1/V2 মানে R0 মানটা সরাসরি বসানো যেত। আর তুমি যদি এই কাজটা করতা যে T1 T2 V2 V1 Γ-1, তখন R3 মানটা সরাসরি বসছে না, তখন হয়তো 1/RC, তখন বিষয়টা তোমার কাছে অবশ্যই খারাপ লাগতো। আমাদের প্রমাণটা সহজে করার জন্য আমি কি করলাম, আমি আগে লিখলাম T2, তারপর লিখলাম T1। আচ্ছা, তুমি এমন করলেও তাও মিলতো। এবার আসো, এটাকে কি লেখা যাচ্ছে বলো তো ভাইয়া? এটাকে লেখা যাচ্ছে T2 T1 সমান RC Γ-1, বা এটাকে লেখা যাচ্ছে T2 সমান T1 RC Γ-1। এটা হলাম 1 নম্বর সমীকরণ। এবার আসো আমাদের প্রসেস, প্রসেস কত ভাইয়া? প্রসেস 2 3। কি 3 ভাইয়া? প্রসেস 2 3। আচ্ছা দেখো, প্রসেস 2 3 হলো আমাদের সমচাপ পরীক্ষা। কি চাপ পরীক্ষা? প্রসেস 2 3 হচ্ছে আমাদের সমচাপ পরীক্ষা। তা আমি বলছিলাম যে যদি সমচাপ, তার মানে চাপটা বাদ দিব, তাহলে আমি যদি চাপটাকে বাদ দেই তাহলে পিভিটির মধ্যে কে থাকে? আর দেখো, পিভিটির মধ্যে আমি চাপকে বাদ দিলাম, তাহলে কি কি থাকতেছে? ভি আর টি থাকে। তার মানে বলতে পারি যে সমচাপ যেহেতু, তার মানে কি ভি সমানুপাতিক টি। কখন? যখন পি কনস্ট্যান্ট। বর্তমান ভাইয়া কি লেখা যাচ্ছে তাহলে? আমি এই সূত্রটা আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি প্রসেস 2 এবং 3 এর জন্য। কার জন্য? 2 এবং 3 এর জন্য। তো আমি যেহেতু প্রসেস 2 এবং 3 এর জন্য অ্যাপ্লাই করতেছি, তার মানে আমাদের যে সংখ্যাগুলো আসবে সেগুলো 2 3 অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমি যদি টির মানটাকে বের করতে চাই, তাহলে আমি কি লিখলাম বলতো? টি সমানুপাতিক ভি দিলাম, টির মানটা বসে দাও। তাহলে আমি কি লিখবো? T3 T2 সমান V3 V2 দিলাম। এখন কোশ্চেন হচ্ছে যে 3 3 2 2, দেখো এখন কোশ্চেন হচ্ছে যে এখানে 3 এখানে 3 এখানে 2 এখানে 2 কেন? কারণ আমরা জানি যে সমচাপ বা আমাদের সমানুপাতিক যে সম্পর্কটা আছে, সমানুপাতিক সম্পর্কের বেলায় এখানে যদি 3 হয় এখানেও 3 হবে, এখানে 2 হলে এখানে 2 হবে। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক মানে কি? সমান সমান সম্পর্ক, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 3 নম্বর পয়েন্ট হলে এটাও 3, এটা 2 নম্বর হলে 2। আচ্ছা, তুমি এবার একটু এখানে ফোকাস করে দেখো, এটা হলো T3, নিচে আসছে T2, এটা মানে কি হলো তো ভাইয়া? এই যে দেখো V3/V2, এটা মানে হচ্ছে রো। দেখো একটু খেয়াল করো, এখানে যে V3/V2 মানে হচ্ছে রো, তাহলে আমি কি বলতে পারি? যে এটা মানে হচ্ছে রো। একটা বিষয় খেয়াল করতে, T3 সমান কি লেখা যাচ্ছে? T2 ইন্টু রো। T2, T2 এর মানটা তুমি একটু বসাও দেখি। T2 মানে কি বলো তো ভাইয়া? T2 মানে হচ্ছে যে এটা, যে T1 RC Γ-1, এটা হলো আমাদের। তাহলে T2 এর মানটা কি বলো তো? T1 RC Γ-1 ইন্টু রো, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তোমাদের কি দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ, দেখা না গেলে একটু কমেন্ট করো। এবার আসো আমাদের পরের প্রসেসটা। পরের প্রসেসটার নাম হচ্ছে প্রসেস 3 থেকে 4। দেখো, প্রসেস 3 কিন্তু এটা রুদ্রতাপীয় প্রসেস, রুদ্রতাপ। তাহলে আমি কি লিখবো বলো তো? T4 T3 সমান V3 V2 Γ-1 দিলাম। আচ্ছা, এবার আমি একটা কাজ করতে পারি এখানে। দেখো, আমি একটা সাইড নোট, দেখো একটু সাইড নোটটা কোথায় দিই? এখানে দিচ্ছি। সাইড নোটটা খেয়াল করো, এখানে কি আছে ভাইয়া বলো তো? V3 V2। তা আমি লবের সঙ্গেও V2 গুণ করব, আবার হরের সঙ্গে আমি তোমার V2 গুণ করে দেব, না আমি V1টাকে গুণ করে দেব।
ও সরি সরি, এখানে একটু মিসিং হয়ে গেছে। এখানে আসতো আমাদের V3 আর নিচে আসতো V4 গামা মাইনাস ওয়ান। তাহলে আমি যেটা কাজ করতে পারি, আমি এখানে V3 সঙ্গে V2 গুণ করব, আবার V4 এর সঙ্গে আমি V2 টা গুণ করে দিলাম গামা মাইনাস ওয়ান। এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো তো ভাই, তোমার এই যে V3, এই যে V3 আর V2 মানে কি লেখা যাচ্ছে বলো তো? রো, তাই না? রো লেখা যাচ্ছে। তো আমি লিখলাম যে এই যে V3 V2 মানে রো, রো লিখলাম। তাহলে বাকি আর কে কে আছে বলো তো? বাকি আসতেছে তোমার V2 বাই V4 আসতেছে। দেখো বাকি আসতেছে কি V2 বাই V4। এখন তুমি খেয়াল করে দেখো যে V2 বাই V4 মানেটা কি কি আসলে। দেখো তো আমি V1 এর জায়গায় কি বসাতে পারি, দেখো তো। আমি V1 এর জায়গায় V4 বসাতে পারি। দেখো আমি V1 এর জায়গায় V4 বসাতে পারি কিনা দেখো তো। তোমার আসতেছে কি দেখো তো। তাহলে এই যে V3 আর V2 মানে বসালাম রো, দেখো V3 V2 মানে বসালাম আমি রো। তাহলে বাকি আর কে আছে? তাহলে বাকি আছে V2 ভাগ V4। দেখো V2 ভাগ V4। দেখো এখানে হলো 4/2 মানে হচ্ছে RC। তাহলে 2/4 মানে কি হবে? 1/RC, মানে RC নিচে হবে RC। RC আর এখানে আছে গামা মাইনাস ওয়ান। না বুঝলে একটু কমেন্ট করতে পারো, বুঝছো কিনা এই জায়গাটুকু, বুঝছো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, কোথায় বোঝো নাই ভাই অন্তরয়? ক্যামেরাটা একটু কাছে নেওয়া লাগবে, তাই না? আচ্ছা, মানে প্রমাণটা বড় তো ভাইয়া, এটা শোনো, প্রমাণটা হচ্ছে বড়। প্রমাণটা যদি বড় মানে লেখা আমাকে মাস্ট বি ছোট করাই লাগতেছে, বুঝছো? তো আমি তো মুখে মুখে বলতেছি যে কোনটা মানে কি। আচ্ছা এখন তুমি আচ্ছা দেখো, আবার না বুঝলে আবার দেখো। এখানে আসতেছে T4, নিচে আসতেছে T3, তাই না? তুমি এইখানে একটু ভালো করে ফোকাস করো, আমি তো মুখে মুখে বলতেছি কোনটা মানে কি। এখানে তুমি খেয়াল করো যে 3/2 মানে হচ্ছে রো। দেখো 3/2 মানে হচ্ছে রো, দেখো তো। হ্যাঁ দেখো, এই যে 3/2, এই যে 3 V3/V2 মানে হচ্ছে রো। আমি যে রোটাকে লিখলাম, আমি লিখলাম। এবার তুমি এখানে খেয়াল করো যে যেটাই V1 সেটাই কিন্তু V4। দেখো এই দেখো, এটা V1 সমান V4 লেখা যাবে। তাহলে দেখো, তাহলে যেটাই V1 সেটাই V4। তাহলে তুমি এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের RC মানে কি V1/V2, এটাও রাইট। আবার V4/V2 এটাও রাইট। কিন্তু এইখানে তোমার কি আছে দেখো তো। তোমার এইখানে আছে যে নিচে আছে V4, উপরে আছে V2। মানে মানে যেটা RC না, RC-র উল্টাটা হয়ে গেছে। তার মানে বলতে পারি এটা 1/RC, মানে RC-র উল্টা, মানে নিচে হবে RC। আর এই সবার পাওয়ারের সঙ্গে কি আছে দেখো তো, গামা মাইনাস ওয়ান। এবার একটা বিষয় খেয়াল করে দেখতে পারো যে T4 সমান কি লেখা যাচ্ছে। এই যে T3টা ভাগ আছে, গুণ করে দাও। তাহলে আস্তে আস্তে T3 ইন্টু, আচ্ছা দেখো কোনো কিছুর সঙ্গে পাওয়ার, এটা মানে কি যে ওই পাওয়ারটা সবার সঙ্গে আছে, পাওয়ারটাকে ভাগ ভাগ করে দাও। পাওয়ারটাকে ভাগ ভাগ করে দিলে আস্তে আস্তে রো গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই RC গামা মাইনাস ওয়ান। এবার তুমি খেয়াল করে দেখতে পারো যে T4 মানে কি এসেছে। আমি কিন্তু T3 মান অলরেডি বের করে রাখছি ভাই। দেখো তো T3 মানটা কোথায়, এখানে দেখো T3 মান, দেখছো? এই T3 মানটা এখানে বসাও। T3 মানটা কি আসতেছে দেখো তো, T1 RC গামা মাইনাস ওয়ান ইন্টু রো, আবার ডিভাইডেড বাই রো গামা মাইনাস ওয়ান RC গামা মাইনাস ওয়ান। বুঝছো এবার? আচ্ছা আর একবার বুঝান, তুমি কোথায় বোঝো না একটু কমেন্ট করো আরেকবার, যে কোন লাইনটাতে তোমার বোঝো নাই। আচ্ছা দেখো, তাহলে এইখানে যেটা কাহিনী হয়েছিল তা হচ্ছে তোমাকে আমি আর একবার বোঝাচ্ছি যে আমরা RC মানে কি জানি বলো তো ভাই। আমরা RC মানে জানতেছি যে V4 ডিভাইডেড বাই V2, অথবা অথবা V1 ডিভাইডেড বাই আমাদের V2। আমাদের যে এই লাইনটা ছিল, এই লাইনটাকে আমি লিখি, এই লাইনটা কি ছিল আমাদের? এই লাইনটা ছিল V3 গুণন V2, নিচে ছিল V4 গুণন V2। মানে আমি লব এবং হরকে V2 দ্বারা ভাগ করে দিছি। লবের সঙ্গে V2, হরের সঙ্গে V2 নিলাম। এবার এখানে একটু খেয়াল করে দেখো, তুমি এটা একটু সাজিয়ে লেখো তো, সাজিয়ে লেখো। তো সাজিয়ে লেখলে আসতেছে আমাদের V3 ডিভাইডেড বাই V2 গুণন V2 ডিভাইডেড বাই V4। এটা মানে হলো রো। দেখো ভাই এটা মানে হচ্ছে রো। দেখো 3/2 মানে রো, দেখছো যে 3/2 মানে V3 ভাগ V2 মানে হচ্ছে রো।
এই যে দেখো V3 ভাগ V2 মানে রো, আর খেয়াল করো গুণন, দেখো আরসি মানে কি দেখো তো, আর আরসি মানে হচ্ছে V4 ভাগ V2, কিন্তু এইখানে তোমার কি আছে, এখানে আসলে আরসি নাই, আরসির উল্টাটা আছে, মানে আগে আছে V2 নিচে আছে V4, তো আমি বলতে পারি ওইটা মানে হলো 1/RC, মানে আরসির উল্টা। তাহলে কি বলা যায় বলো তো ভাইয়া, রো ডিভাইডেড বাই আরসি। এই জিনিসটাকে আমি এখানে বসাইছি, দেখো রো ডিভাইড বাই আরসি, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ঠিক মিশিয়ে দিলাম, এটা লাগবে না তাহলে। দেখো তারপর ধাপে দেখো যে এই পাওয়ারটাকে আমি ভাগ ভাগ করে দিলাম, এই পাওয়ারটা রোর সঙ্গেও আছে, বা এই পাওয়ারটা আরসির সঙ্গেও আছে। আচ্ছা এবার তুমি একটা বিষয় খেয়াল করে দেখতে পারো, এখানে কি লেখা যাচ্ছে, টি ফোর সমান, আচ্ছা দেখো তো এই আরসি গামা মাইনাস ওয়ান, এই আরসি গামা মাইনাস ওয়ান বাদ, একটা গুণ একটা ভাগ বাদ, তাহলে বাকি আর কি আছে, তাহলে বাকি আছে T1 রো 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 গামা মাইনাস ওয়ান। তাহলে কি বলতে পারি বলতো ভাইয়া, T4 সমান, আমরা সবাই জানি যে গুণের সময় ভিত্তি একই থাকলে পাওয়ারটা যোগ করা যায়, তাহলে আমরা একটা যোগ করে দাও, তাহলে রো রো, তাহলে দেখো এদিকের ওয়ান আর এই ওয়ান এই মাইনাস ওয়ান বাদ, তাহলে কি থাকতেছে, শুধু গামা থাকতেছে, যে গামা। এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ, না 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা আসলে তিনটে সমীকরণ পাইলাম, একটা হলো T2 এর ভ্যালু, একটা হলো T3 ভ্যালু, আর একটা আছে T4 এর ভ্যালু। এবার আমি যদি এই তিনটা ভ্যালুকে আমাদের দক্ষতার মূল সূত্রতে প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের ডিজেল সাইকেলের যে দক্ষতা সেটা কিন্তু প্রুভ হয়ে যাবে। তা আমরা চলো এটার দক্ষতাটাকে প্রমাণ করে দেই। এবার আসো এখানে, যে আমরা জানি যে যে কোনো সাইকেলের দক্ষতা ইটা সমান 1 মাইনাস কিউ আউট ডিভাইডেড বাই কিউ ইন, আমরা জানি, দিলাম বসে, তাহলে 1 মাইনাস দিলাম। এবার বলো তো কিউ আউটটা কোথায় হয়েছে, কিউ আউট মানে এই যে সিস্টেমটা তাপটা বর্জন করছে কোথায়, দেখো তো ভাইয়া, কিউ আউট হয়েছে এইখানে, দেখো এইখানে হয় কিউ ইন, এখানে হয় কিউ ইন, আর এখানে হয় কিউ আউট। আচ্ছা দেখো তাহলে কিউ আউটটা হয়েছে 4 নাম্বার এবং 1 নাম্বারের মাঝখানে, মানে 4 এবং 1 নাম্বার প্রসেসে। আচ্ছা বলো তো 4 এবং 1 নাম্বার প্রসেসটা কেমন প্রসেস, এটা হলো সম আয়তন প্রসেস। যদি এটা সম আয়তন প্রসেস তাহলে কি আসবে, এমসিভি আসবে না এমসিপি আসবে, অবশ্যই এমসিভি আসবে সম আয়তন। তাহলে আমাদের এখানে যেটা আসতেছে এমসিভি T4 মাইনাস T1। না বুঝলে কমেন্ট করো, আবার না বুঝলে কমেন্ট করতে পারো। আচ্ছা আশা করি যে বুঝতে পারছো। এবার পরেরটাতে আসো, এবার আসো কিউ ইন। দেখো তো কিউ ইনটা কোথায় হয়েছে, আমি বারবার বলতেছি যে কিউ ইনটা হয়েছে আমাদের 2 এবং 3 এর মধ্যবর্তীতে, মানে সমচাপ প্রসেসে। তা যেহেতু আমাদের 2 এবং 3 হলো সমচাপ প্রসেস, তার মানে সমচাপ হলে কি হয়, এমসিবি হয় না এমসিপি হয়, বলো কি হয়, আমরা জানি যে এমসিপি হয়, তাহলে এখানে কি আসবে, যে এমসিপি T3 T2। এবার দেখো, এবার কাহিনীটা একটু বোঝো। তাহলে এই যে দুই দিকের এম এম ফিনিশ হয়ে গেল, লব এবং হরের 1 মাইনাস, আমরা জানি যে গামা সমান কি জানি বলতো, সিপি ডিভাইডেড বাই সিভি, এটা আমরা জানি। কিন্তু এখানে আসলে গামা আছে, কিন্তু গামার উল্টাটা আছে, কারণ দেখো গামা যখন হয় তখন হবে কি, যে সিপি ভাগ সিভি, এইখানে কি আছে, সিবি ভাগ সিপি, মানে গামার উল্টাটা আছে। তো আমি বলতে পারি এখানে 1/গামা আছে, 1/গামা, আর এই মানটাকে আমি লিখলাম, এই মানটা আসছে কি T4 মাইনাস T1 ডিভাইডেড বাই T3 মাইনাস T2। এবার তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু সবারই মান জানি, দেখো আমি T2 এর মান জানি, T3 এর মান জানি, T4 এর মান জানি, তাহলে আমি যদি সবগুলো মান এখানে বসে দেই তাহলে কিন্তু আমাদের এই সাইকেলের দক্ষতাটা প্রুভ হয়ে যাবে। তো আমরা চলো যে সবগুলো মান এই মূল সূত্রে বসে প্রয়োগ করে দেবো। আচ্ছা যদি এখানে জায়গাটা কম আসবে তাহলে আমি এটা মিশিয়ে দেই, তোমাদের কারো যদি লাগে তাহলে তোমরা একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট করতে পারো যদি কারোটা দরকার হয়। আচ্ছা তাহলে আমি ধরলাম যে তোমাদের দরকার নাই, এটাই এখানে করতেছি বাকিটা। আচ্ছা হবে, ওখানেই তো হবে, সমস্যা নেই, ওখানেই হবে। এই মানগুলো বসাও, তাহলে কি আসতেছে 1 মাইনাস 1/গামা, প্রত্যেকটারে মান বসাও। প্রথমে আসছে দেখো তো T4 এর মানটা কত, T1 রো গামা, তাহলে যে T1 রো গামা মাইনাস T1 এর মান কত। আচ্ছা দেখো আমি কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে T1 এর সাপেক্ষেই বের করছি, দেখো প্রত্যেকটা ভ্যালুকে দেখো, আমি যখন T2 বের করছি সেখানে T1 ছিল, মানে T1 এর সাপেক্ষেই বের করছি। তারপর দেখো তো কি আছে T3, যখন আমি T3 বের করছি তখন T1 ছিল, আমি যখন T4 বের করছি তখন T1 ছিল।
অর্থাৎ আমি প্রত্যেকটা ভ্যালুকে T1 এর সাপেক্ষেই বের করছি। তা যেহেতু আমি প্রত্যেকটা T1 এর সাপেক্ষেই বের করছি, যারা T1 এর আর কোনো মানের দরকার নাই, এই সবগুলো মান বসাও। তারপর এখানে T1, যার কারণে আমাদের T1 এ কোনো মান নাই, T1টা T1ই হবে। তারপরটা কি আছে T3, T3 কত দেখো তো, T3 আসতেছে আমাদের T1 RC গামা মাইনাস 1 ইন্টু রো মাইনাস T2। দেখো T2 ভ্যালুটা কত ভাই, T2 ভ্যালুটা আমাদের আসতেছে, T2 কোথায়, এই যে T2 ভ্যালুটা আসতেছে T1 RC গামা মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এবার দেখো তো কি লেখা যাচ্ছে, 1 মাইনাস 1 বাই গামা থার্ড ব্র্যাকেট। দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, দেখো এটা হলো প্রথম পদ, এটা 2 নম্বর পদ। কি কমন আছে, T1 কমন আছে, আমি T1 কে কমন নিলাম। তা T1 কমন হলে কি দেখা বলো তো, রো গামা মাইনাস 1 দিলাম। দেখো তো নিচের দিকে কাকে কমন নেওয়া যায় ভাই, হ্যাঁ নিচের দিকে দুইটা জিনিসকে কমন নেওয়া যায়, একটা হলো T1, একটা হলো RC নিলাম কমন, তাহলে কি থাকতেছে, রো মাইনাস 1 থাকতেছে। এবার দেখো আমি যেটা কাজ করব, T1 কে কেটে দিলাম, কাটলাম। এবার দেখো তাহলে কি থাকতেছে, 1 মাইনাস 1 বাই RC গামা মাইনাস 1। অর্থাৎ আমরা যেটা কাজ করলাম, আমরা এখানে স্থানচ্যুত করছি, মানে RC কে নিয়ে গেছি গামার জায়গায়, গামাকে নিয়ে গেছি RC জায়গায়, তাতে কোনো সমস্যা নাই। এবার দেখো তাহলে কি থাকতেছে আমাদের, রো গামা মাইনাস 1, এই গামাটাকে যদি এখানে নিয়ে এসেছি গামা ইন্টু রো মাইনাস 1, এটাই অ্যান্সার। আমাদের এই হচ্ছে কি ডিটেল সাইকেলের দক্ষতা, বুঝছো? আমাদের এটা হচ্ছে কি ডিটেল সাইকেলের দক্ষতা। কারো যদি বুঝতে অসুবিধা হয় আবার কমেন্ট করতে পারো। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। তাহলে আমাদের যে দক্ষতা আসলো তা হলো এটা সমান 1 মাইনাস 1 বাই RC গামা মাইনাস 1 রো পাওয়ার মাইনাস 1 গামা ইন্টু রো মাইনাস 1। এটা হলো আমাদের ডিজেল সাইকেলের দক্ষতা। তোমরা কি এটা কি বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করো। এবার তোমরা পরেরটাতে যাও, পরেরটা হলো অটো সাইকেলের দক্ষতা। তোমরা এটা জানো যে এটা সহজ, হ্যাঁ এটা কঠিনটা আমি করাইলাম, এটা হচ্ছে অটো সাইকেলের দক্ষতা। এবার পরেরটা আসো, অটো সাইকেলের দক্ষতা আমি সম্পূর্ণটুকু করবো না, তোমাদের আমি শুধু হিন্টটা দেবো তোমরা কেমনে করতে হয়। এটা হচ্ছে অটো সাইকেল, এটা কি ডিজেলটাকে মিশাও, এখানে লেখো অটো সাইকেল। দেখো তাহলে এর প্রথমে আসো পিভি ডায়াগ্রামটা, আসো লেখার দরকার নেই, পিভি ডায়াগ্রাম। তো তুমি কি লিখবা, এটা হলো ভি, এটা হচ্ছে পি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তোমরা এটা সবাই জানো, হ্যাঁ এটা অনেকবার করানো হয়েছে তোমাদের, এটা সবাই জানো। দেখো তাহলে আমি যদি এটার দক্ষতাটা বের করতে চাই, তাহলে আমাকে ওই সেম হিসাব, তাহলে আমি প্রথমে কার মানটা বের করবো বলতো, RC-র মানটা। দেখো তো বেশি দূরে কে আছে, V1 না, তাহলে V1 ডিভাইড বাই V2, RC-র মানটা বের করলাম। আচ্ছা এবার আমাকে সেটা কাজ করতে হবে, প্রসেস 1, 2 এবং 3, 4 নিয়ে কাজ করতে হবে। দেখো আমাদের যেটা আবার কাজ করতে হবে, প্রসেস 1, 2 এবং 2 নিয়ে কাজ করতে হবে। প্রসেস 1, 2 দেখো তো কি আসতেছে, তাহলে কি T1 T2। আচ্ছা এই কাজটা করো, আগে লেখো T2, তারপর লেখো T1, V1 V2 গামা মাইনাস 1। কি আসতেছে তাহলে T2 T1, এটা মানে কি দেখো তো ভাই, এটা মানে হলো RC গামা মাইনাস 1। এটা হলো আমাদের সমীকরণ 1। এবার পরেরটাতে আসো, যে পরেরটাতে আসো প্রসেস 3, 4। তার প্রসেস 3, 4টা কি কি আসতেছে, T4 T3 সমান V3 V4 গামা মাইনাস 1। বা এটাকে লেখা যাচ্ছে, আগে একটা কাজ করতে পারো, এটাকে একটু উল্টে দাও,
আগে লেখো T3, তারপর লেখো T4, V4 V1, হ্যাঁ V4 V3 কম্বিনেশন। দেখো, তাহলে তুমি এবার এই সমীকরণ 1 2 কে সমান করে দিয়ে তোমাদের যে আরসির মানটা বের হবে তা যদি তুমি দক্ষতার মূল সূত্রে প্রয়োগ করে দাও, তাহলে মূলত তোমাদের এই প্রমাণটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যদি একান্ত করে প্রমাণটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের এই ইউরেকা কোচিং এর মধ্যে অবশ্যই জানাবা। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের থার্মোডাইনামিক্স ক্লাসটা এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।